থ্যালাসেমিয়া এই বিষয়টা কি বা এই রোগটা কি? এটা একটা জিন ঘটিত অসুবিধের জন্য কি হয় আমাদের হেমোগ্লোবিনটা যে ধরে রাখে সেই অক্সিজেনটা মানে এটা কমতে থাকে। আচ্ছা। কমতে থাকলে সেখানে মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া হিসেবে এই রোগটাকে দেখা যায়। অনেক রকমের থ্যালাসেমিয়া আমরা দেখতে পাই। সুতরাং থ্যালাসেমিয়া কিন্তু আমরা হয়তো ভাবি একটা রোগ, কিন্তু থ্যালাসেমিয়া ইজ আ গ্রুপ অফ ডিসঅর্ডার। সেখানে এই কোন প্রোটিন চেনটাতে প্রবলেম আছে, আলফা, বিটা, ডেল্টা, গামা, সেটার উপর ডিপেন্ড করবে আমার কী টাইপের থ্যালাসেমিয়া আছে। আর সেটার ওপর ডিপেন্ড করবে আমার থ্যালাসেমিয়াতে আদৌ রক্তের মানে এই রোগটা হলে আমার আদৌ রক্ত লাগবে কি লাগবে না। আমরা যদি দেখি, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মেজর মানে জোনস অফ এই ক্যারিয়ার হওয়ার। মানে 8 জনের মধ্যে আমরা একজন এইটা বহন করে বেড়াচ্ছি। মেসির যে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে সেটা হয়তো অনেকেই জানে, কিন্তু থ্যালাসেমিয়া যে ভারতবর্ষে এত মানে প্রকট বা আমাদের বাংলাদেশের ভাই বোনেদের মধ্যে এত প্রকট সেটা অনেকেই জানে না। তো আপনার সুস্থ বাচ্চারা হওয়ার কিন্তু 75% সম্ভাবনা, অসুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। এবার সেই জায়গাটা থেকে আমি এটা পেটের ভেতর দেখে নিতে পারি স্টেটাসটা, যে বাচ্চার কি আমার ওই 25%-র মধ্যে পড়ছে কিনা। এই থ্যালাসেমিয়াটা আমরা দুটো ভাগে, যদি এফেক্টেডও হয় দুটো ভাগে ভাগ করা যায়, একটা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, একটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। তো এই ধরনের সমস্যা যাতে না হয়, একজন বাবা মার কি করা উচিত? আজ আমরা এমন একটি রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটি কিন্তু সম্পূর্ণরূপে প্রিভেন্ট করা যায়। অথচ আমাদের দেশে প্রতি বছর 10 থেকে 15,000 শিশু জন্মায় এই রোগ নিয়ে। আজ আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে এবং জানবো এই থ্যালাসেমিয়া এই রোগটি কি, কেন হয়, এই থ্যালাসেমিয়া কত রকমের, এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় এবং এর চিকিৎসা কি। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট জেনেটিক কাউন্সিলর ডক্টর দীপাঞ্জনা দত্ত। নমস্কার। থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করব আজকে, যেটা এই মুহূর্তে আমাদের দেশে ভীষণ একটা চিন্তার কারণ। কারণ প্রত্যেক বছর 10 থেকে 15,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় এবং এটা নিয়ে অ্যাওয়ারনেসের ভীষণ অভাব আছে। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া এই বিষয়টা কি বা এই রোগটা কি? আর এই রোগটা কি জেনেটিক ডিসঅর্ডার নাকি রক্তের সমস্যা? হ্যাঁ, এটা মানে এক কথায় বলতে গেলে এটা একটা বংশগত আমাদের রক্তের দোষ। আচ্ছা। এবার এটা বংশগত এই কারণেই বললাম, বংশগত বলে জন্মগত। তো এবার এটা এরকম যে এটা একটা জিন ঘটিত অসুবিধের জন্য কি হয় আমাদের হেমোগ্লোবিনটা যে ধরে রাখে সেই অক্সিজেনটা মানে এটা কমতে থাকে। আচ্ছা। কমতে থাকলে সেখানে মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া হিসেবে এই রোগটাকে দেখা যায়। আর এই অ্যানিমিয়ার জন্য আপনি যখন ব্লাড ট্রান্সফিউশন করছেন সেটার জন্য বা সেকেন্ডারি কোমরবিডিটিস আসে, যেরকম আমার লিভার বেড়ে যায়, স্প্লিনটা স্পেশালি বেড়ে যায়, বোনসে প্রবলেম হতে শুরু করে দেয়, হাড়ে ব্যথা করা বা হাড়ের সমস্যা হতে থাকে, বা ডিফারেন্ট আদার ইনফেকশনস মানে আমরা প্রোন হয়ে যাই। তো এই জিনিসগুলো অ্যাজ আ কোমরবিডিটি এই রোগটার সাথে চলে আসে। এবার যেহেতু এখানে ট্রিটমেন্ট বলতে এটা জিন ঘটিত ব্যাপার বলে, এটা ট্রিটমেন্ট বলতে সেই আমাদের হয়তো মানে আমরা জিনকে তো পরিবর্তন করতে পারি না, সুতরাং এটা একটা লাইফ লং ট্রিটমেন্টের ব্যাপার হয়ে থাকে। মোস্ট অফ দ্য থ্যালাসেমিয়া যাদের মেজর থাকে, যাদের রক্ত ট্রান্সফিউশনের দরকার পড়ে, তারা হয়তো একটা পয়েন্টের পরে গিয়ে সেটা ফ্রিকোয়েন্সিটা কমে যায়, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু লাইফ লং, মানে তাদের থ্রেটসগুলো কিন্তু লাইফ লং থাকে। যদিও মানে এবার যদি আমরা বলি যে এটা কেন হয়, এটা হয় হচ্ছে একটা জিন ঘটিত ত্রুটির জন্য। এই যে আমরা হেমোগ্লোবিন চেইনগুলো বলছিলাম, এই হেমোগ্লোবিনগুলো ধরে রাখে কিছু প্রোটিন মলিকিউলস। মাঝখানে হিম থাকে, সেটা ধরে রাখে কিছু প্রোটিন মলিকিউলস, কিছু চেইন। এই চেইনগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে আলফা চেইন বলা হয়, একটাকে বিটা চেইন বলা হয়। এই আলফা বিটা চেইনগুলোকে আবার তৈরি করে আমাদের, যেরকম আমরা মানে মিষ্টির দোকানে একটা ছাঁচ হিসেবে কাজ করি, সেই ছাঁচের মতো করেই কিন্তু এইগুলো একটা ছাঁচে তৈরি হয়। তো এই ছাঁচটা যদি পাল্টে যায় তাহলে কি হয়, মানে আমাদের মিষ্টির গঠন পাল্টে যায়। তো আমাদেরও এই প্রোটিন বানানোর ছাঁচগুলো যদি পাল্টে যায় তাহলে আমাদেরও কিন্তু এই গঠন গঠিত কিছু অসুবিধা হতে পারে, যেটার জন্য এরা যে কাজটা করে সেই কাজটা কম্প্রোমাইজড হয়ে যায়। তো এই চেঞ্জটাকে, এই জিনগুলোর চেঞ্জটাকে, এই ছাঁচগুলোর চেঞ্জটাকেই আমরা মিউটেশনস বলি। আর এই মিউটেশনসগুলো অনেক রকমের হতে পারে, সেটার জন্যেই আমাদের
অনেক রকমের থ্যালাসেমিয়া আমরা দেখতে পাই। সুতরাং থ্যালাসেমিয়া কিন্তু আমরা হয়তো ভাবি একটা রোগ, কিন্তু হুম। থ্যালাসেমিয়া ইজ আ গ্রুপ অফ ডিসঅর্ডার। সেখানে এই কোন প্রোটিন চেনটাতে প্রবলেম আছে, আলফা, বিটা, ডেল্টা, গামা, সেটার উপর ডিপেন্ড করবে আমার কি টাইপের থ্যালাসেমিয়া আছে। আর সেটার উপর ডিপেন্ড করবে আমার থ্যালাসেমিয়াতে আদৌ রক্তের, মানে এই রোগটা হলে আমার আদৌ রক্ত লাগবে কি লাগবে না। আচ্ছা। এই যে আলফা, বিটা, ডেল্টা আপনি কথা বলছেন, তো আপনি আরো একটা কথা বললেন, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। আমি হুম। একটা শুনেছি থ্যালাসেমিয়া মাইনর। হুম। তো মানে এটা একটু যদি এক্সপ্লেইন করেন আমাদের, যে বিষয়গুলো কি, কি? হ্যাঁ, হুম। তো আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা বললাম তো একটা জিনে হুম, হুম, পরিবর্তন হুম, হয়। হুম, এবার পরিবর্তনটা তো মানে এই প্রত্যেকটা জিন মানুষের মধ্যে জোড়ায় থাকে। হুম। যদি আমার জোড়ায় থাকে, সেখানে যদি একটা ভালো থাকে, একটা খারাপ থাকে, হুম। তার মানে আমি স্টিল ওটাকে বহন করে বেড়াচ্ছি। তো সেটাকে আমরা ক্যারিয়ার বলি। হুম। তো থ্যালাসেমিয়ার যদি এরকম একটা ভালো একটা খারাপ হুম। থাকে, সেইটাকে আমরা ট্রেট বলি বা হুম। মাইনর বলি। হুম। মানে যেখানে তার কোনো রোগ সেইভাবে হচ্ছে না। হুম। এবার ডিপেন্ডিং অন, ধরুন এরকমই আরেকজন মাইনরকে কেউ বিয়ে করলো, হুম। ঠিক আছে? সে, তার যখন বাচ্চা হচ্ছে, এটা তো অর্ধেকটা মার থেকে আসে, অর্ধেকটা বাবার থেকে ইয়েস। আসে। তো এবার মার থেকে যদি ভালোটা আসে, বাবার থেকে ভালো এলো, তাহলে বাচ্চা সুস্থ। মার থেকে ভালো, বাবার থেকে খারাপ বা উল্টোটা, সেখানেও বাচ্চা সুস্থ। কারণ একটা ভালো হুম, হুম, মানে হুম। জিনের একটা ভালো পোর্শন আছে। কিন্তু দুজনের থেকেই যদি খারাপ আসে, তাহলে কিন্তু এই বাচ্চাটির মধ্যে সেই থ্যালাসেমিয়ার ওই জিনের পরিবর্তনটাই এসছে। ম্যান্ডেলের ক্যালকুলেশনের মতো। হ্যাঁ, এটা মানে ১ ভাগের ৪ ভাগ। হুম, তাহলে সে হুম, যে পেল। এবার দেখুন এখানে দুটো হতে পারে। হুম। এক হচ্ছে যে আমার পরিবর্তনটার জন্যে কিছু প্রোটিন প্রডিউসড হচ্ছে। হুম। আর এক হতে পারে আমার পরিবর্তনটার জন্যে আমার একেবারেই কোনো প্রোটিন প্রডিউসড হচ্ছে না। আচ্ছা। যখন এটা একেবারেই কিছু হয় না, সেগুলো সিভিয়ার কেসেস হয়। এগুলোকে আমরা মেজর বলি। আর যখন আমার একটু, একটু হয়তো প্রোটিন প্রডিউসড হচ্ছে, হুম। তখন কিন্তু সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আচ্ছা, মাঝের। মাঝের। হুম। এটা হচ্ছে মাঝামাঝি। হুম। মানে খুব সিভিয়ার হুম, হুম, রোগটা আমার হলো না। হুম, যদি আমি মাইনর বলি, হুম। মাইনরের কিন্তু সেরকমভাবে আমরা কোনো মানে সিম্পটম দেখতে পাই না। তাদের একটা ভালো, একটা খারাপ আছে। হুম। আর খারাপটা লুকিয়ে আছে। সে কিন্তু নরমালি, এমনি হয়তো একটু মাইল্ড অ্যানিমিয়া থাকতে পারে, কিন্তু নরমালি কিছুই হয় না। আর ইন্টারমিডিয়েটে কিছু, কিছু লোকের ব্লাড লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন কিছু ওষুধও বেরিয়ে গেছে, যেগুলো আমরা দিলে হয়তো তাদের রক্ত লাগেই না সারা জীবন, এরকম মানে এরকমও কিছু বেরিয়ে গেছে। ইন্টারমিডিয়েটের এখন লাইফ স্প্যানও খুব ভালো। আর আরেকটা হচ্ছে মেজর, যেখানে আমাদের রেগুলার বেসিসে, যেটা আমরা শুনে এসেছি, যেটার জন্য থ্যালাসেমিয়াকে ভয়াবহ বলা হয়, যেটা আমাদের রেগুলার বেসিসে ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে। তার মানে মোটামুটি আমি যদি বলি, থ্যালাসেমিয়া ৩ রকমের। একটা মেজর, মাইনর আর ইন্টারমিডিয়েট। হুম। আচ্ছা, যাদের মেজর, তাদের রক্তের দরকার সারা জীবন ধরে হয়। মোস্টলি অ্যাডাল্টে গিয়ে অনেকেরই লাগে না, কিন্তু আচ্ছা। মোস্টলি মানে আচ্ছা। টিল দে রিচ দ্য অ্যাডাল্ট এজ অনেকেরই রক্তের লাগে আর কি, মানে ভালো ফ্রিকোয়েন্সিতে লাগে। অ্যাকচুয়ালি আমরা যেভাবে এটাকে মেজর আর ইন্টারমিডিয়েট বলি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা। মানে আমরা যদি ১০ দিন ১৫ দিনে হুম, দিই, হুম। সে ধরেই রাখতে পারছে না, সেটাকে মেজর। আর ইন্টারমিডিয়েটটা হচ্ছে আমরা হয়তো কিছুদিন রক্ত না দিয়েও থাকতে পারি, আবার কিছু, কিছু লোকের রক্ত একেবারেই লাগলো না। ওকে। তো এই ধরনের যে সমস্ত শিশু বা সন্তানরা, কখন বাবা-মারা আপনাদের কাছে নিয়ে আসেন এবং কোন, কোন লক্ষণগুলো দেখে তারা আপনাদের কাছে এসে পৌঁছান? আ যদি আমরা দেখি লক্ষণ হিসেবে, এই বাচ্চারা যখন জন্মাবার পরে অনেক বাচ্চার গ্রোথ হয় না, তাদের কন্টিনিউয়াসলি অ্যানিমিয়া থাকে, একটা সিভিয়ার ধরনের অ্যানিমিয়া থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হেমোগ্লোবিন হয়তো নেবে হাতের তলায় চলে হুম। যাচ্ছে, বা এরকম হচ্ছে, বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার জয়েন্ট পেইন হচ্ছে, বাচ্চা ফ্যাকাশে হয়ে গেছে। এই ধরনের, বাচ্চার পেট অনেক সময় বেড়ে যেতে পারে। তো এই ধরনের জিনিস নিয়ে কিন্তু বাচ্চা প্রেজেন্ট করে আচ্ছা। মোস্টলি। হুম। বারবার করে ইনফেকশনও হয়তো হুম, হয়। হুম। তো নরমালি আমাদের যখন বাচ্চা জন্মায়, তখন অ্যাকচুয়ালি একটা ফিটাল হেমোগ্লোবিন বলে একটা জিনিস থাকে। তো সেইটা বেশি থাকে বলে ইনিশিয়ালি বোঝা যায় না। এটা আপনি ৩ থেকে ৪ মাস বাদে হয়তো, যখন ফিটাল হেমোগ্লোবিনটা কমতে শুরু করে, হুম। তখন যখন অ্যাডাল্ট হেমোগ্লোবিন গুলো আসতে শুরু করে, হুম। তখন এই রোগটা আমরা বুঝতে পারি। তো এই ধরনের সমস্যা যাতে না হয়, একজন বাবা-মার কি, কি করা উচিত? দেখুন, এখানে আমি এই যে বললাম যে আমরা বয়ে বেড়াই, হুম, মানে এই হুম, জিনটা হুম, মানে জোড়ায় থাকে, সেখানে একটা ভালো একটা খারাপ, এটাকে হুম, ক্যারিয়ার বলা হয়। আমরা যদি দেখি, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মেজর মানে জোনস অফ এই ক্যারিয়ার হুম, হওয়ার। হুম। মানে ৮ জনের মধ্যে আমরা ১ জন এইটা বহন করে বেড়াচ্ছি।
তো তার এটা মানে অনেকটা। অনেকটা, তার মানে একজন সাথে যদি অপরজনের যখন বিয়ে হচ্ছে সেখানে এই বাহক হয়ে বিয়ে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, অনেক বেশি। অনেক বেশি। হুম। এবার এটাও বলা এখানে প্রয়োজন যে থ্যালাসেমিয়া কিন্তু এরকম একটাই রোগ নয়, এরকম কিন্তু আরো বংশগত রোগ আছে হ্যাঁ। যেগুলোরও আমরা অনেকেই বাহক। হুম। হুম। তো SMA বলে হুম, আরেকটা হুম, রোগ আছে, যেটা আমরা আরেকটা জিনগত রোগ, হুম। যেখানেও হয়তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ 1 in 32। ইন্ডিয়াতে আমরা ঠিক জানি না এরকম রোগগুলোর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি, কিন্তু এইটুকু জানা আছে যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ 1 in 8, তার মানে 8 জনের মধ্যে একজন। একজন। সুতরাং আপনি যখন বাচ্চা নিতে যাচ্ছেন, যখন প্ল্যান করছেন, হুম। তার আগে যদি আপনি একটা সিম্পল টেস্ট করেন, হুম। যেটাকে আমরা HPLC বলি, HPLC করলে আমরা বুঝতে পারি যে আপনি বাহক কিনা। আচ্ছা, এটা দুজনকেই করতে হয়। এটা কিন্তু আমরা নর্মালি আগে মাকে করাই, হুম। মা যদি বাহক হয় তখন আমরা বাবাকে করতে বলি। এবার সেটা মানে যে হবু বাবা বা হুম, হুম। হবু মা। কিন্তু এবার ধরুন এটাও কিন্তু সত্যি কথা নয় যে বাহক হওয়া মানেই কিন্তু আমার বাচ্চার মধ্যে সমস্যা আসবে। হুম। এটা না একটা কম্বিনেশনের ব্যাপার আছে, ঠিক আছে? এই যে বললাম অনেক রকমের থ্যালাসেমিয়া আছে, তো কি টাইপের কম্বিনেশনটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমি বাহক মানেই যে আমার অসুবিধা সেটা প্রথমত নয়। আমি বাহক হতে পারি, আমার পার্টনার বাহক নাও হতে পারে, সেখানে কোনো রিস্ক নেই। সেকেন্ডলি, আমি কি টাইপের বাহক, মানে ধরুন আমি যদি HBE বাহক হই, হুম। আমার হাজবেন্ডও যদি HBE বাহক হয়, তাহলে আবার কোনো রিস্ক নেই। আচ্ছা। এরকম E আর D তাহলেও কোনো রিস্ক নেই। তো এটা ডিপেন্ড করবে কি কম্বিনেশনে আসছে, সেই কম্বিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কম্বিনেশনের জন্য যদি এরকম কিছু আসে যে মেজর হতে পারে, তখন কিন্তু বাবা মার কাছে কিছু অপশনস আছে। সে গর্ভবতী হয়ে সে 3 মাসের মাথায় পেটের মধ্যে জল পরীক্ষা করতে পারে, দেখে নিতে পারে। এই যে বুঝিয়ে বললাম যে যেহেতু দুজন বিয়ে করলে এটা 4টে কম্বিনেশন হতে পারে, তার মধ্যে 3 ভাগের 4 ভাগ কিন্তু বাচ্চা সুস্থই হবে। সুতরাং আপনি একজন বাহককে বিয়ে করলেও কিন্তু আপনার সুস্থ বাচ্চার সম্ভাবনা কিন্তু আছে। ইভেন মানে থ্যালাসেমিয়া মানে যদি কম্বিনেশনটা ওই থ্যালাসেমিয়া মেজর বা ইন্টারমিডিয়ার আসে, তো আপনার সুস্থ বাচ্চার হওয়ার কিন্তু 75% সম্ভাবনা। অসুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। এবার সেই জায়গাটা থেকে আমি এটা পেটের ভেতর দেখে নিতে পারি স্টেটাসটা, যে বাচ্চার কি আমার ওই 25%র মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে তাহলে আপনার কাছে আবার দুটো অপশন আছে। আপনি কন্টিনিউ করতে পারেন যদি ইন্টারমিডিয়া হয়, কারণ সেখানে কিছু ওষুধ আছে, সেটা আপনার চয়েস, আপনি জেনে সেখানে একজন হেমাটোলজিস্টও ইনভলভড হয়ে যায় যে প্রথম থেকেই কি করা যেতে পারে যাতে আমরা বাচ্চাকে ঠিক রাখতে পারি। অল্টারনেটিভলি আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কন্টিনিউ করতে চান না, আপনি সেখানে টার্মিনেট করছেন বাচ্চাটাকে। সেটা কি আমাদের ভারতীয় সরকার কি অ্যালাউ করে? হ্যাঁ, আচ্ছা। আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের MTP অ্যাক্ট আছে। তো MTP অ্যাক্টে বলেই দিয়েছে যে ইট ইজ আ ডিসিশন অফ দ্য মাদার অ্যাকচুয়ালি, আচ্ছা। যেখানে 24 সপ্তাহর মধ্যে কারোর পারমিশন ছাড়াই আপনি কিন্তু মানে গর্ভপাত করতে পারেন, আর এটা আপনার রাইটের মধ্যে পড়ে। এমনকি ইভেন 24 সপ্তাহ পরে হলেও এখন আমাদের MTP অ্যাক্ট বলছে যে আপনি যখন জানতে পারবেন তখনই কিন্তু আপনি গর্ভপাতের ডিসিশনটা নিতে পারেন। মানে 24 সপ্তাহ পরে হলে আমাদের একটা মেডিকেল বোর্ড বসে, আপনি যে জেলায় আছেন বা যেখানে আছেন সেখানে মেডিকেল বোর্ডটা বসলে সেখানে কিন্তু ওরা সেই ডিসিশনটা আপনাকে দেবে। কিন্তু ওটা যেহেতু 24 উইকসের পরে হয়ে যায়, ওটা একটা মেডিকেল বোর্ড লাগে, কিন্তু ইট ক্যান বি টার্মিনেটেড ফর শিওর। এটার জন্য কিন্তু আপনাকে বয়ে বেড়াবার বা এক্সট্রা কোনো পারমিশন নেওয়ার কিন্তু কোনো দরকার নেই টিল 24 সপ্তাহ, তারপরে একটা মেডিকেল বোর্ডের সাহায্যে। এবার ধরুন আপনি অবর্শন করতে চান না, আপনি জেনেছেন, এবার আপনি অবর্শনের দিকে যান না। অনেকের কিছু রিলিজিয়াস ইস্যুস থাকে, অনেকের ইমোশনাল ইস্যুস থাকে, সেখানেও কিন্তু একটা IVF এর অপশন থাকে। সেখানে আপনি নিজেরই ডিম্বাণু, নিজের শুক্রাণু নিয়ে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণকে আগে পরীক্ষা করা যেতে পারে যে এই ভ্রূণটা ঠিক আছে কি। ওকে। এবার 75% যেহেতু ভালো যদি থাকবে, ঠিক থাকলো তাহলে ইমপ্ল্যান্ট করা গেল। ইমপ্লান্ট করে দিলাম। এবার তাহলে আপনাকে অ্যাবর্শনের দিকেও যেতে হলো না, আপনি সুন্দরভাবে গর্ভ সঞ্চার করে আপনি সেই প্রেগন্যান্সি এগিয়ে নিয়ে যেতে গেলেন। এর মধ্যে টার্মিনেশন অ্যাবর্শন কিছুই এলো না, আপনি ওই ট্রমা দিয়েও যেতে হলো না। কিন্তু হ্যাঁ, এগুলোকে আমরা PGTM বলি। এটার একটাই আমি বলবো খারাপ দিক, যেটা যেহেতু IVF করে হচ্ছে এটার কস্টটা বেশি, খরচা বেশি। একটু খরচা কিন্তু বেশি। ভবিষ্যতে সাফারিংটা তো নেই না? অ্যাবসলিউটলি নেই। মানে আপনি যদি টেস্ট করে দেখে নেন যে আপনারা বাহক কিনা,
সেটা তো হয়ে গেল, যদি একজন যদি বাহক না থাকে তাহলে তো সেটা তো সমস্যা হয়েই গেল। মিটেই গেল, হ্যাঁ। কিন্তু তারপরও যদি আপনার বেবি চলেও আসে তারপরও একটা পরীক্ষা রয়েছে যেখানে আপনি টার্মিনেট করে নিতে পারেন, হুম। বা বিয়ের পরে দেখলেন যে আপনারা দুজনেই বাহক, তারপরও আপনারা যদি একটা সুস্থ বেবি চান সেটাও সম্ভব আইভিএফ এর মাধ্যমে, হ্যাঁ, মানে আমাদের কাছে অপশনস আছে। প্রচুর অপশনস আছে। তো এটা ছাড়াও অনেকের আমাদের কাছে এরকমও প্রচুর কাপল আসছে যারা প্রথমে নরমালি ট্রাই করে দেখেছে, তাদের হয়তো মানে আসেনি, খারাপ টেস্টে নিয়ে প্রেগন্যান্সি লস করেছে, তারা তারপর আইভিএফ এর দিকে গেছে। এরকমও কাপল এসছে যারা প্রথম থেকে, যেহেতু আইভিএফ এর কস্টটা খুব বেশি আর এটা যেহেতু দুজনের থেকে হচ্ছে, তারা হাজবেন্ডের স্পার্ম চেঞ্জ করেছে, যেটা মানে ব্যাংক থেকে, বা ডিম্বাণুও ব্যাংক আছে সেখান থেকেও মানে নিয়ে কাজ করা যেতে পারে। সুতরাং এরকম নয় যে সুস্থ বাচ্চা সম্ভব নয়, সুস্থ বাচ্চা সবসময় সম্ভব, খালি হয়তো একটু প্ল্যানিং এর প্রয়োজন হতে পারে, এই আর কি। বুঝতে পেরেছি। আপনি তো মোটামুটি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আপনি অ্যাওয়ারনেস ছড়াচ্ছেন, আমরা দেখতে পাই আমরা। তো আমাদের ভারত এবং বাংলাদেশে এই থ্যালাসেমিয়ার স্ক্রিনিং নিয়ে এতটা, মানে কি বলবো, চর্চা কেন? হ্যাঁ, মানে মানে লোকে এতটা কেন, মানে অ্যাওয়্যার নয় কেন, আমি সেটা জানতে চাইছি। অ্যাওয়্যার নয় বলাটা উচিত না। দেখুন, আমরা তো মানে এত খবর পড়ি। আপনি কি দেখছেন যে আমাদের দেশে সায়েন্টিফিক্যালি কি প্রোগ্রেস হয়েছে? আমাদের আজকাল নিউজ পেপারের পাতায় তো সায়েন্স নিয়ে কিছু পাওয়া যায় না। কিছুই পাওয়া আর যায় না। আপনি হেলথ নিয়েও কিছু পাবেন না। না। তাহলে আর লোকে জানবে কি করে? আজকে যদি ধরুন একজন সেলিব্রিটি কারো থ্যালাসেমিয়া হয়, তাহলে হয়তো আপনি জানতে পারবেন। না হলে আপনি জানতে পারবেন না। ঠিকই। মেসির যে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে সেটা হয়তো অনেকেই জানে। কিন্তু থ্যালাসেমিয়া যে ভারতবর্ষে এত মানে প্রকট, বা আমাদের বাংলাদেশের ভাই বোনেদের মধ্যে এত প্রকট, সেটা অনেকেই জানে না। প্লাস আরেকটা জিনিসও বুঝতে হবে যে থ্যালাসেমিয়া ইজ নট রিয়েলি আ ওয়ার্ল্ড প্রবলেম। আপনি যদি ইউএসএ, ইউকে তে যান, ওদের কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের মতো হাই নয়, আচ্ছা। বিটা থ্যালাসেমিয়ার জন্য, আচ্ছা। কিন্তু কান্ট্রি স্পেসিফিকও। সেখানে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অ্যাটলিস্ট সিকল সেলের জন্য, এটাও একটা থ্যালাসেমিয়ার মতনই আরেকটি রোগ, মানে একই জিনে হয়, কিন্তু সিকল সেলের জন্য কিছু হয়তো পদক্ষেপ নিয়েছেন হয়তো সেই জায়গাটা থেকে, কিন্তু থ্যালাসেমিয়ার জন্য কিন্তু এখনো সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও গভর্নমেন্টে কিন্তু এরকম পলিসিজ আছে, আমাদের ন্যাশনাল হেলথ মিশনে কিন্তু থ্যালাসেমিয়া ড্রাইভ আছে, কিন্তু হ্যাঁ, আমাদের সেই চর্চাটা নেই। আমরা হয়তো কথাবার্তা কম বলছি এটাকে নিয়ে, বা এটার মধ্যে যে আমাদের মানে ওই এক্স ফ্যাক্টর সেলিব্রিটির ইনভলভমেন্ট, এগুলো হয়তো খুবই কম, সেই একদম কারণে হয়তো তাই। অ্যাওয়ারনেস কম। ঠিকই। আচ্ছা, এবার চলে আসি, আমার একটা সন্তান জন্মেছে এবং তিনি থ্যালাসেমিয়া নিয়েই জন্মেছেন। এবার আমি এটাকে কি করে ম্যানেজ করব? এর কি চিকিৎসা আছে? এবং এই চিকিৎসায় একজন জেনেটিক কাউন্সিলরের কি রোল থাকে? আচ্ছা, এখানে আম সত্যি কথা বলতে গেলে বাচ্চা জন্মাবার আগে অব্দি জেনেটিক্সের প্রচুর রোল থাকে। ওকে। বাচ্চা জন্মে যাওয়ার পর জেনেটিক্সের হয়তো অতটা রোল হয়তো নেই। আমি বলছি মানে আমার তরফ থেকে কি আমরা করি। কিন্তু এটা নরমালি একজন হেমাটোলজিস্টের আন্ডারে যায়। ওকে। এবার এই থ্যালাসেমিয়াটা আমরা দুটো ভাগে, যদি এফেক্টেডও হয়, দুটো ভাগে ভাগ করা যায়। একটা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, একটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। এবার ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হলে তো আপনাকে ট্রান্সফিউশন করে যেতে হবে যে ফ্রিকোয়েন্সিতে আপনার সিভিয়ার হলে। সেখানে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট আমাদের কাছে একটা খুব ভালো অপশন আছে। আচ্ছা। সেখানে লাইফ এক্সপেক্টেন্সি খুব ভালো, অনেকে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে সেখানে মানে এই রোগটাকে নির্মূল করার চেষ্টা করে। এবার দ্য আদার মেথডস হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে এটা যেরকম আমরা একটা গেম খেলি, এবার গেমে তো এরকম লোক থাকে যে যারা মানে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, আর কিছু লোক আছে যারা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। তো আমাদের এই থ্যালাসেমিয়া রোগটা আমরা যদিও একটি জিন ঘটিত অসুবিধার জন্যই বলছি, এখানে কিন্তু কিছু মলিকিউল আছে যেগুলো এটাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে, আর কিছু মানে প্রোটিন মলিকিউল আছে যেটা এটাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে। তো কিছু ওষুধ আছে যেগুলো এই পজিটিভ ইনফ্লুয়েন্সার, এই যে আমি ফিটাল হেমোগ্লোবিন বলছি, এই ফিটাল হেমোগ্লোবিনটা কিন্তু একটা প্রোটেকশন ব্যারিয়ার। এই ফিটাল হেমোগ্লোবিন অনেকে পারসিস্ট করে যায়, যাদের পারসিস্ট করে যায় তাদের কিন্তু এটা সিভিয়ার ডিজিজ হয় না, তাদের কিন্তু ব্লাড ট্রান্সফিউশন কম লাগতে পারে। এবার এরকম কিছু এখন ওষুধ বেরিয়েছে, যেরকম হাইড্রক্সি ইউরিয়া, থ্যালিডোমাইড, যেগুলো কিন্তু এই এইচবিএফটাকে আমাদের বডির মধ্যে বেশি রাখতে পারে। তো আমি জিনকে পরিবর্তন করছি না, কিন্তু আমি মডিফায়ার, যে আমার থ্যালাসেমিয়ার
মানে সিভিয়ারিটিটাকে কমাতে পারে, হুম। এইচবিএফ সর্ট অফ প্রোটেক্ট করতে পারে, তাকে বাড়াচ্ছি। তো এই ওষুধগুলো কিন্তু আপনার হেমাটোলজিস্ট কিন্তু দিতে পারে, ডিপেন্ডিং অন আপনার বডি ওয়েট কি, আপনার বয়স কত, বা কখন থেকে আমি শুরু করতে পারি। আচ্ছা, এই ওষুধগুলো কি অনেক কস্টলি? হাইড্রোক্সিউরিয়া গভর্নমেন্ট থেকে ফ্রিতে অ্যাটলিস্ট মানে দিত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এক্ষুনি কি অবস্থা স্টেটাস আমি জানি না, বাট হাইড্রোক্সিউরিয়া ইজ ফ্রিলি অ্যাভেলেবল, এমন কিছু দাম না। থ্যালিডোমাইডেরও এমন কিছু দাম না। এটা ছাড়াও এখন আরো কিছু স্পেশাল মলিকিউলস হয়েছে যেগুলো আমরা পাই, সেগুলো আমাদের এই ব্লাডে ট্রান্সফিউশন প্রগ্রেসটাকে ডিলে করতে পারে। আচ্ছা। তো এই ওষুধটার হয়তো একটু দাম বেশি, কিন্তু হাইড্রোক্সিউরিয়া বা থ্যালিডোমাইডের সেইভাবে দাম বেশি নয়। কিন্তু অনেক সময় এগুলোর অ্যাভেলেবিলিটি একটা প্রবলেম হয়ে যায়, কারণ এগুলোই বানাতে হয় বলে এগুলোর অ্যাভেলেবিলিটি অনেক সময় ইস্যু থাকে। কিন্তু যারা মানে খুব লং টার্ম ট্রিটমেন্ট করেন, ওদের মানে রিজার্ভ থাকে, তারা ব্যবস্থা করে রাখেন আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের মানে নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া কিন্তু এখন অনেক লোকেরই আছে। তারা কিন্তু পরবর্তীকালে গিয়ে ইভেন গর্ভধারণ করে নর্মাল লাইফ লিড করতে পারে। হ্যাঁ। এখন পেপার্স আছে যেটা বলছে ইভেন ইন্ডিয়াতে লোক আছে যাদের লাইফ এক্সপেক্টেন্সি ইজ অ্যাবাউট 55-60 ইয়ার্স, উইচ ইজ অলমোস্ট আমরা 65-70 বললে অলমোস্ট নরমাল। তো নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট পিপল ক্যান অলমোস্ট লিড আ নর্মাল লাইফ। কিন্তু এখানে এটা বলা দরকার যে গর্ভ অবস্থায় যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না যে এটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হবে না এটা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হবে। যদিও সেখানে জেনেটিক্সের একটা রোল আছে, কিন্তু এই যে বললাম যে পজিটিভ মডিফায়ার আছে, নেগেটিভ মডিফায়ার আছে, সেই কারণে এরকম নয় যে আমরা এটাকে কিন্তু মানে একেবারেই বুঝতে পারবো যে এটা সিভিয়ারিটি কি। সুতরাং আমরা অনেকেই জিজ্ঞেস করে গর্ভাবস্থায় যে ম্যাডাম এটা ইন্টারমিডিয়া হবে না এটা মেজর হবে, কিন্তু সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট। আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু সেটা ওটা ফলো করবে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এবার জেনেটিক্সের রোলটা এখানে দুটো জায়গায় আসে। এক হচ্ছে যে অবভিয়াসলি এই কাপল যদি আরেকটা বাচ্চা নিতে চায়, তখন আজ এরকম বললাম আমরা গর্ভাবস্থায় মানে টেস্ট করে এগোতে পারি, বা আইভিএফ যেটা পিজিটিএম বললাম সেটা সাহায্য নিতে পারি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যদি আপনার অলরেডি একটি বাচ্চা আছে যে অসুস্থ, বললাম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যায়। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সবচেয়ে ভালো কাজ করে যখন ম্যাচটা আমার 100% বা ভালো হয়। এই ম্যাচটা পেতে অনেক সময় প্রবলেম হতে পারে, সেখানে পরিবারের মধ্যে পাওয়া যায় না। সেখানে কিন্তু আপনি যদি প্ল্যান করে আবার বাচ্চা নেন, এটাকে পিজিটিএম এইচএলএ ম্যাচিং বলা হয়। তার মানে কি আমি নেক্সট বাচ্চা নিচ্ছি যে এই থ্যালাসেমিয়া মুক্ত তো বটেই, কিন্তু তার এইচএলএটা ম্যাচ আছে হচ্ছে, মানে এইচএলএ ম্যাচ দিয়েই আমরা টিস্যু ম্যাচ দিয়ে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি প্রথম বাচ্চাটা। এবার সেটা যদি হয় তাহলে এই বাচ্চাটা যখন জন্মাচ্ছে তখন আমরা জন্মাবার পর 1 বছর বাদে এর বোন ম্যারোটা ওইদিকে মানে এই স্টেম সেলস নিয়ে ওইদিকে ট্রান্সফার করা যেতে পারে। সেখানে আপনি একটা সুস্থ বাচ্চাও পাচ্ছেন আর আপনার ফার্স্ট বাচ্চাকেও আপনি সেভ করতে পারছেন। এটা সেভ দ্য সেভিয়ার বলা যায়। আমাদের কলকাতাতে কিন্তু এই ধরনের কাজ হয়েছে। যেটা বোঝা গেল যে এই যে মানে রোগটা এটাকে প্রিভেন্ট করা যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রায়শই শুনে থাকি বিভিন্ন জায়গায় যে এই ধরনের রোগ থেকে বাঁচতে বা আটকাতে বিয়ের আগে এই থ্যালাসেমিয়া টেস্টটা করা একান্তই জরুরি। এটার মানে আপনি পক্ষে না বিপক্ষে? আমি এটা সম্পূর্ণ বিপক্ষে, আচ্ছা। সত্যি কথা বলতে গেলে। দেখুন টেস্ট করার জন্য না অনেক কিছু টেস্ট করার আছে। হ্যাঁ, আমি যেরকম বললাম আমরা মানে আমরা জেনেটিক্স প্রফেশনে বসে আছি, আমরা কিন্তু অনেক কিছুরই বাহক। এরকম প্রায় 500টা রোগ আছে যেগুলোর কিন্তু আমরা বাহক হতে পারি। আর সেগুলো কিন্তু আমরা সব টেস্ট করে যদি বিয়ে করি তাহলে আপনি হয়তো অনেক বিয়ে হবে না। হ্যাঁ, বিয়ে করার লোক পাবেন না। আর বিয়েটা না খুব কমপ্লিকেটেড। বিয়ে তাকেই করা উচিত যাকে মনে পছন্দ হয় আর যার সাথে আপনার মনের মিল হয়। সেই সময় এগুলো না দেখাই ভালো। হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চা নেওয়ার আগে এই টেস্টগুলো একান্তই প্রয়োজনীয়। আমাদের ইন্ডিয়াতে আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছি, আমরা যদি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দেখি তাহলে কিন্তু ওরা বলছে এই 500টা যেগুলো আরো বংশগত রোগ আছে, প্রায় 2000টা জিন এটা কজ করে, ওগুলোরও পরীক্ষা করে নেওয়া। তাহলে তো হয়েই গেল, তাহলে তো বিয়েই হবে না। ওরা কিন্তু বলছে না বিয়ে হবে, কিন্তু ওরা এটা বলছে গর্ভ মানে ধারণের আগে টেস্ট করতে। কেন? কারণ অন্য গভর্নমেন্টরা ডিসেবিলিটি দেন, এই যে এতগুলো ডিসেবিলিটি হয় আমরা যেগুলোকে অনেক সময় সেরিব্রাল পলসি বলি বা অটিজম বলি, এগুলোরও কিন্তু জিনগত
কারণ থাকে অনেক সময়। হুম, তো সেগুলো কিন্তু আগে থেকে চেক করে নেওয়া যায়। তো আপনি যদি স্মার্ট প্যারেন্ট হুম, হন, হুম, আপনি বিয়ে তাকেই করবেন যাকে আপনার ভালো লাগছে, কারণ একদম। আপনাকে অনেক হুম, বছর তার সাথে থাকতে হবে। ঠিকই ঠিকই। আর এই গর্ভ অবস্থানের আগে যদি আপনি টেস্ট করেন, তাহলে যেটা সুবিধা হচ্ছে যে আপনি তাহলে প্ল্যান করতে হুম, পারেন। আইদার আপনি 3 মাসের মাথায় টেস্ট করে দেখে নিন আপনার বাচ্চা সুস্থ কিনা, কারণ সেখানেও তো 75% সম্ভাবনা আপনার একদম। বাচ্চা সুস্থই হবে। হুম, আর 25% সম্ভাবনা যে অসুবিধা আসবে। নাহলে আপনি আইভিএফ এর মাধ্যমে বাচ্চা নিন। এগুলো তো আপনার কাছে আছে, এই মেথডস গুলো আছে। ঠিক। আরেকটা যেটা কথা বলার, এটা আমরা অনেকেই বুঝতে চাই না, যে আমার কিন্তু এইটাই শুধু রোগ নয়, আরো কিন্তু অনেক রোগ আছে যেগুলো কিন্তু বাচ্চার আসতেই পারে। হুম, তো আপনি তো এত মাইক্রো ম্যানেজ করে আপনি তো একদম একটা ডিজাইনার বেবি পাবেন না, তাই না? সুতরাং সেখানে কিছু রিস্ক তো আপনাকে নিতেই হবে। সুতরাং বিয়েটা যাকে ভালোবাসেন, স্মার্ট প্যারেন্ট হিসেবে আপনার যেটা করা উচিত, আপনার বংশগত রোগে স্পেশালি থ্যালাসেমিয়া টেস্ট করে বাচ্চার প্ল্যান করা উচিত। তো আমাদের প্রচুর দর্শক যারা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আমি এইটা বলবো যে কাউকে একটা রিপোর্টের বেসিসে ডিসক্রিমিনেট করবেন না। হ্যাঁ, Right. মানে একজন কেউ ট্রেট আছে হুম। বলে হে ভগবান ট্রেট, হুম। এটা এক হাতে যেরকম তালি বাজে না, এই জিনিসটা কিন্তু এক হাতের কাজ নয়, এটা দুজনের। প্লাস এটার কম্বিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আপনারা সেটা বুঝতে গেলে একজন জেনেটিক কাউন্সিলরের কাছে পৌঁছতে হবে, অ্যাবসলিউটলি যেতে জানতে হবে। হবে। আপনাকে অযথা আপনাকে অত ভয়ও পেতে হবে না। আপনি যান, সঠিকটা জানুন আরকি। হ্যাঁ, আমার মনে হয় ইনফরমেশন ইজ কি, হুম, কিন্তু ইনফরমেশন যদি রং হয়, আপনি ChatGPT করলেন, আপনি গুগল করলেন, খুব সেটা মুশকিল। হয়তো খুব মুশকিল। হুম, আপনি ইউ মাইট জাস্ট মিস হুম, সামথিং। হুম। আর সেখানে একজন মানে যারা এটাকে নিয়ে কাজ করে, জেনেটিসিস্টদের কাছে যান, তারা হয়তো আপনাকে অনেক বেটার ইনফরমেশন দিতে পারবে, অনেক বেটার চয়েসেস দিতে পারবে, যেটার জন্য কিন্তু আপনি মানে প্রবলেমে পড়বেন না, আর একটা সুন্দর জীবন লিড করতে পারবেন। থ্যাংক ইউ Thank সো you. মাচ হুম। ম্যাম, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যালাসেমিয়া নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর আপনাদের রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার ভিডিওটি দরকার নেই, কিন্তু অনেকেই তো আছেন যাদের এই ইনফরমেশনটার দরকার ছিল বা আছে। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। Thank নমস্কার you. ম্যাম।